ওয়েল, তো আইএসএল এর স্টার্টিং ডেট যেদিন থেকে রিলিজ হয় সেদিন থেকে কিন্তু কমন ইন্ডিয়ান ফুটবল ফ্যান্সের কিন্তু একটাই মাত্র কোয়েশ্চেন ছিল যে আমরা খেলাটা কোথায় দেখতে পারবো। ইন্ডিয়ান সুপার লিগ তো হবে, কিন্তু খেলাটা কোথায় দেখতে পারবো, কোন চ্যানেলে দেখতে পারবো, কোন ওটিটি প্ল্যাটফর্মসে দেখতে পারবো। তো সেই রিগার্ডিং কিন্তু অনেকের মধ্যে কিন্তু প্রশ্ন ছিল যে নেক্সট ব্রডকাস্টিং পার্টনার কে হতে চলেছে। আজকে 2রা ফেব্রুয়ারি, আজকে কিন্তু মোটামুটি ফাইনাল হয়ে গেছে যে কোন কোম্পানি এই বছরের ইন্ডিয়ান সুপার লিগ 2025-2026 ব্রডকাস্টিং পার্টনার হিসাবে যোগ দিতে চলেছে। তো সেই রিগার্ডিং এ কিন্তু কথা বলবো। ভিডিওটা একদম বেশি বড় করবো না, ছোট্ট ভিডিও বানাবো, কিন্তু ইম্প্যাক্টফুল ভিডিও বানাবো যে কে আসছে, কোন টিভি চ্যানেলে দেখা যাবে, পুরো বিডিং প্রসেসটা সবকিছু নিয়ে কিন্তু কথা বলবো। ভিডিওটা শুরু থেকে শেষ অবধি দেখতে থাকো, পুরো বিষয় কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। ইভেন যেই প্ল্যাটফর্মে দেখা যাবে তার সাবস্ক্রিপশন ফিস কত রয়েছে সবকিছু কিন্তু আমি বলে দেবো। তো চলো ভিডিওটা শুরু করি। ভিডিওটা শুরু করার আগে সবাইকে একটা কথাই বলবো, আমি কিন্তু এরকম ইন্ডিয়ান ফুটবলের বিভিন্ন রকম আপডেটস, এরকম প্লেয়ার রিভিউ, টিম রিভিউ, স্ট্যাটস রিভিউ, এরকম বিভিন্ন রকম কিন্তু আপডেটের ভিডিও বা অ্যানালিটিক্যাল ভিডিও কিন্তু আমি বানিয়ে থাকি। তোমরা যদি এরকম টাইপের কন্টেন্ট পছন্দ করে থাকো তাহলে চ্যানেলটাকে একটুখানি সাবস্ক্রাইব করে দাও, আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটুখানি লাইক করে দিও যেতে যেতে। লাস্ট যে কটা ভিডিও আমি বানিয়েছি, যে কটা ভিডিওতে আমি ব্রডকাস্টিং নিয়ে কথা বলেছি, প্রত্যেকটা ভিডিওতে কিন্তু আমি একটা কথাই বলেছি যে কোথাও ফ্যান কোড কিন্তু হতে চলেছে এই বছরের ব্রডকাস্টিং পার্টনার। তো কোথাও আজকে কিন্তু সেটা ফাইনাল হয়ে গেছে যে কোথাও ফ্যান কোড কিন্তু এই ইন্ডিয়ান সুপার লিগ 2025-2026 কারেন্ট সিজনে কিন্তু ব্রডকাস্টিং পার্টনার হিসেবে সিলেক্টেড হয়েছে। তো মোটামুটি 18ই জানুয়ারি কিন্তু এই প্রসেসটা পুরো শুরু হয়েছিল। প্রি বিড কনফারেন্স, কমপ্লেন্স রিগার্ডিং বিভিন্ন রকম জিনিসপত্র, লাস্ট বিডিং ডেট কিন্তু গতকাল ছিল, আজকে কিন্তু সেই বিড ওপেন হয়েছিল। সব কিছু কিন্তু মোটামুটি এই একটা প্রসেস কিন্তু চলেছে এই কদিন ধরে। ফ্যান কোড কিন্তু শুধু একা ছিল না, সাথে কিন্তু 7খানা কোম্পানি কিন্তু বিড করেছিল টোটাল। সেই 7টা কোম্পানির মধ্যে কিন্তু 2টো কোম্পানি কিন্তু সিলেক্টেড হয়েছে। এক হচ্ছে ফ্যান কোড, যে টিভি প্লাস ডিজিটাল মানে ওটিটি প্ল্যাটফর্মস প্লাস ব্রডকাস্টিং এর জন্য কিন্তু যোগ দিচ্ছে। আর যদি ওয়ার্ল্ড ওয়াইড দেখা যায় যে বাইরে, ইন্ডিয়ার বাইরে যে ব্রডকাস্টিংটা হবে বা ইন্ডিয়ার বাইরে যে খেলাটা সম্প্রচার হবে, সেটার কিন্তু দায়িত্ব গেছে কেপিএস এর কাছে, কেপিএস স্টুডিওর কাছে, যে কিন্তু শুধুমাত্র বিটটা করেছিল এই ওয়ার্ল্ড ওয়াইড যে ম্যাচটাকে প্রদর্শনী করার জন্য। সেই বিটটা কিন্তু শুধু সে করেছিল, সেই বিটটাতে কিন্তু সে জিতেছে। কি বৃত্তান্ত সবকিছু কিন্তু বলছি। 5টা প্যাকেজে কিন্তু টোটাল ভাগ করা হয়েছিল এই বিটটাকে। প্যাকেজ এ, প্যাকেজ বি, প্যাকেজ সি, প্যাকেজ ডি, প্যাকেজ ই। তো প্যাকেজগুলো কি, প্যাকেজ আমি ছোট্ট করেই বলছি। প্যাকেজগুলো হচ্ছে, প্যাকেজ এ তে ছিল হচ্ছে প্রোডাকশন প্লাস টিভি প্লাস ডিজিটাল, প্যাকেজ বি তে ছিল কিন্তু টিভি প্লাস ডিজিটাল, প্যাকেজ সি তে কিন্তু ছিল শুধু টিভি, শুধু টিভি সত্তাটা, প্যাকেজ ডি তে কিন্তু ছিল শুধু ডিজিটাল, আর প্যাকেজ ই তে কিন্তু ছিল যে ওয়ার্ল্ড ফিট প্রোডাকশন অনলি, মানে যেটা বাইরের, ইন্ডিয়ার বাইরে যে প্রোডাকশনের যে বিষয়টা ছিল সেটা নিয়ে শুধুমাত্র। সো ফ্যান কোড কিন্তু প্যাকেজ এ, বি আর ডি এই 3টে প্যাকেজ কিন্তু সাবমিট করেছিল, ওয়ারেজ দ্য কেপিএস মিডিয়া হাউস তারা কিন্তু শুধুমাত্র প্যাকেজ ই জন্য বিট করেছিল। আর সোনি আর হচ্ছে জি এর কথা যদি বলি, তাহলে সোনি কিন্তু অলরেডি সময় চেয়েছিল এএফএফ এর কাছে যে লাস্ট ডেটটা ছিল সেটা এক্সটেন্ড করার জন্য। অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের কাছে কিন্তু সেই সময় আর ছিল না, কারণ আরো এক্সটেন্ড করলে জিনিসটা আরো লেন্দি হয়ে যেত। তো তার জন্য কিন্তু তারা সম্পূর্ণ ডিনাই করে দেয়। তো সোনি কোথাও সেখান থেকে বাইরে হয়ে গেছে। জি কিন্তু প্রি বিড কনফারেন্সে ছিল, কিন্তু সে বিড জমা দেয়নি। তো এই দুজন কিন্তু অলরেডি বাইরে হয়ে গেছিল। সো আজকে সকাল 11টার সময় যখন টেকনিক্যাল বিড যখন ওপেন করা হয়, তখন কিন্তু মোটামুটি আমরা দেখি 7টা যে কোম্পানি রয়েছে, 7টা কোম্পানির নাম কিন্তু আসে। এক হচ্ছে জিও স্টার, 2 হচ্ছে 2 সার্কেল, 3 হচ্ছে কেপিএস স্টুডিও, 4 হচ্ছে এবিপি নেটওয়ার্ক, 5 হচ্ছে স্পোর্টস ওয়ার্ডস, আর হচ্ছে 6 নম্বর বা 7 নম্বর মোনার্ক, আর হচ্ছে পিআর সলিউশন। এই টোটাল কিন্তু 7জন কিন্তু টোটাল ছিল। তো তারপরে টেকনিক্যাল রাউন্ড যখন শেষ হয়ে যায় 11টার সময় সকাল, তারপরে কিন্তু বিকাল 4টের সময় কিন্তু ফিনান্সিয়াল রাউন্ড শুরু হয়, ফিনান্সিয়াল বিট কিন্তু চালু হয়। সেখানে কিন্তু 2 সার্কেল থেকে শুরু করে, মোনার্ক থেকে শুরু করে, পিআর সলিউশন থেকে শুরু করে তারা কিন্তু এক এক করে ডিসকোয়ালিফাই হতে থাকে। তো কোথাও লাস্ট পর্যন্ত কিন্তু ফ্যান কোড কিন্তু এই সত্তাটা জেতে, কোথাও লাস্ট অব্দি কিন্তু জিও স্টার আর ফ্যান কোড এই দুজনেই কিন্তু বেঁচে ছিল। এই দুজনের মধ্যে কিন্তু ফ্যান কোড জেতে। তাহলে ফ্যান কোডের এই বাজেটটা একটুখানি বলে দিই। সেটা হচ্ছে টোটাল তাদের অ্যালোকেশন বাজেট কিন্তু হচ্ছে 8,62,00,000 টাকা। তার মধ্যে প্রোডাকশনের জন্য তাদের খরচা হবে 7 কোটি টাকা, লিনিয়ার টিভি 10 লাখ টাকায়, আর হচ্ছে ডিজিটাল স্ট্রিমিং এর জন্য মানে ওটিটি প্ল্যাটফর্মস এর জন্য কিন্তু 1,52,00,000 টাকা কিন্তু খরচা হবে। পার ম্যাচের কস্ট কিন্তু গিয়ে দাঁড়াচ্ছে 9,47,00,000 টাকা। এটা কিন্তু ফ্যান কোডের এই মুহূর্তে বাজেট। আর অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনে কিন্তু এখানে প্রফিট থাকবে 1,62,00,000 টাকা। তো এই হচ্ছে পুরো বাজেটটা। সেই হিসেবে দেখতে গেলে কিন্তু আগের বছরের থেকে কিন্তু ড্রাস্টিক্যালি কিন্তু
ডাউনফল হয়েছে এবছরের ব্রডকাস্টিং এর বিষয়টা। আগের বার কোথাও কিন্তু ছিল যে 275 কোটি টাকা কিন্তু শুধুমাত্র অ্যালোকেশন ছিল ব্রডকাস্ট ডিলের জন্য, সেখানে কিন্তু 163টা ম্যাচ কভার হয়েছিল আগের বছর, আর পার ম্যাচের কিন্তু বাজেট ছিল 1,68,00,000 টাকা। এটা কিন্তু কমে এসে দাঁড়ালো প্রায় 9,50,000 টাকায় এরকম, বা 9,47,000 টাকায় এরকম জায়গায় কিন্তু এসে দাঁড়ালো। তো কোথাও ড্রাস্টিক্যালি যে চেঞ্জেসটা হয়েছে আমাদের কিন্তু মানে পছন্দ না হলে আমরা যেরকম লেভেলের ইন্ডিয়ান সুপার লিগ দেখে আসতে প্রস্তুত, সেই রকম লেভেলের কিন্তু আমরা ব্রডকাস্টিং দেখতে পারবো না। এটা কিন্তু আমাদের কিছু করার নেই, এটা মেনে নিতে হবে। এই লো বাজেটে কিন্তু সেই রকম কোয়ালিটি কিন্তু পাওয়া যাবে না। তো এবার লাস্ট যেটা নিয়ে কথা বলি সেটা হচ্ছে টিভিতে কোথায় দেখতে পাওয়া যাবে। ফ্যান কোডের সাথে কিন্তু সোনি টিভির কিন্তু লিঙ্ক আপ রয়েছে, তার সাথে কিন্তু ডিল রয়েছে। টিভি, শুধুমাত্র টিভি চ্যানেলের জন্য যদি কথা বলা যায় তাহলে কোথাও সোনি টিভিতে কিন্তু এবছর ইন্ডিয়ান সুপার লিগ দেখা যাবে। এটা প্রায় 95% শিওর, এখনো কিন্তু অফিসিয়ালি জানানো হয়নি, কিন্তু 95% শিওর এটাই যে সোনি টিভিতে কিন্তু এবছর ইন্ডিয়ান সুপার লিগ দেখতে পাওয়া যাবে। তার কারণ ফ্যান কোড যেহেতু জিতেছে, সেই ফ্যান কোডের সাথে যখন ডিল রয়েছে সোনি টিভির টিভি সত্তার ব্যাপারে, তো সেই সোনি টিভিতেই কিন্তু এবছর ইন্ডিয়ান সুপার লিগ কিন্তু আমরা দেখতে চলেছি। ওটিটি প্ল্যাটফর্মস এর কথা যদি বলি তাহলে তো ফ্যান কোডের নিজস্ব ওটিটি প্ল্যাটফর্মস তো অবশ্যই রয়েছে। আর সাবস্ক্রিপশনের কথা যদি বলি তাহলে কোথাও মান্থলি সাবস্ক্রিপশন হচ্ছে 79 টাকা থেকে 199 টাকা, এর মধ্যে কিন্তু ঘোরাফেরা করে। মাঝে মাঝে অফার চলে, তোমরা একটুখানি চেক করে নিও, নিউ ইউজার হলে কিন্তু কম টাকায় পেয়ে যাবে। তো এরকম কিন্তু হয়। আর ইয়ারলি যদি বলা হয় তাহলে প্রায় 1,000 টাকার মতন কিন্তু ইয়ারলি চার্জ পড়ে সাবস্ক্রিপশনের ফ্যান কোডের। এই হচ্ছে বিষয়। আর যদি কেউ ম্যাচ পাস নিয়ে দেখতে চাও, মানে ধরো পুরো আইএসএল তোমরা কেউ দেখো না, পার্টিকুলার কোনো টিমের ম্যাচ তোমরা দেখবে, তাহলে কিন্তু সেই ম্যাচ পাস কিন্তু নিতে পারবে। সেটা 19 টাকা থেকে কিন্তু স্টার্ট হয়, আপ টু 39 টাকা অবধি হয়। মোস্ট প্রবাবলি আইএসএল এর যে ম্যাচ পাসগুলো থাকবে সেগুলো কিন্তু 19 টাকাতেই পাওয়া যাবে। তার কারণ আমাদের ভারতীয় ফুটবলের ম্যাচ যখন চলতো সেগুলোতে কিন্তু প্রায় 19 টাকার মতনই কিন্তু ম্যাচ পাস কিন্তু পাওয়া যেত। তো কোথাও ইন্ডিয়ান সুপার লিগের ম্যাচগুলো কিন্তু 19 টাকাতে হয়তো পাওয়া যাবে। তোমরা যারা সব ম্যাচ ফলো করবে না, পার্টিকুলার কোনো টিমের ম্যাচ ফলো করবে, তারা কিন্তু এইভাবে ম্যাচ পাস নিয়ে কিন্তু খেলা দেখতে পারো। কোথাও সেখানে খরচাটা কমই হবে। আমাদের যেহেতু আমি যেহেতু অবশ্য আমার এয়ার ফাইবার রয়েছে, আমি ব্রডব্যান্ড কানেকশন আন্ডারে থাকি, তো আমার অটোমেটিক্যালি ফ্যান কোডের সাবস্ক্রিপশন রয়েছে। যারা এয়ার ফাইবার ইউজ করো, জিও হতে পারে, এয়ারটেল হতে পারে, টাটা প্লে হতে পারে, বা ব্রডব্যান্ড কানেকশন যাদের হতে পারে, আলাদা করে দেখুন ব্রডব্যান্ড কানেকশনে অনেক ওটিটি প্ল্যাটফর্মস পাওয়া যায়। তো তাদের যাদের সাবস্ক্রিপশন আছে তারাও কিন্তু সেই টিভিতে কিন্তু সেই ডিজিটালি কিন্তু ফ্যান কোডের অ্যাপে তোমরা খেলা দেখতে পারবে। তো এই ছিল টোটাল কিন্তু ব্রডকাস্টিং এর ব্যাপারটা। তো মোটামুটি সবাই জেনে গেলে যে কোথায় খেলাটা দেখা যাবে অ্যাকচুয়ালি টিভিতে প্লাস ওটিটি প্ল্যাটফর্মসে। তো আশা করি সব জিনিসই কিন্তু কভার করতে পারলাম। আর কোনো রকম হয়তো ডাউট হয়তো থাকবে না ব্রডকাস্টিং এর উপর যদি দেখা যায়। তো নেক্সট ভিডিও কিন্তু আমি নিয়ে আসতে চলেছি যে মোহনবাগানের প্রবেবল প্লেইং 11 কি হতে পারে, বা মোহনবাগানের স্কোয়াড কি হবে এই বছর বিল্ড হতে পারে এই বছর আইএসএল এ। আর আমি কিন্তু লাস্ট ভিডিও আপলোড করেছিলাম ইস্ট বেঙ্গলের প্লেইং 11 কিরকম হতে পারে, সেই ফরমেশন নিয়ে কিন্তু কথা বলেছিলাম। যারা সেই ভিডিওটা দেখোনি, আমি কিন্তু ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, সেই ভিডিওটা কিন্তু গিয়ে দেখে আসতে পারো। আর আরেকটা জিনিস যেটা আমি বলবো সেটা কিন্তু নাওরেম মাহেশ কিন্তু ইনজুরি পেয়েছে, তার প্র্যাকটিস সেশনে নি ইনজুরি কিন্তু পেয়েছে। এবার কতটা মানে গুরুতর সেই চোটটা সেটা কিন্তু দেখার বিষয়। আমি এইটুকু বলতে পারি যে নর্থ ইস্ট ইউনাইটেডের ম্যাচে কিন্তু নাওরেমকে কিন্তু পাওয়া যাবে না। মোস্ট প্রবলি কাছাকাছি 1 মাসের মতন সময় কিন্তু নেওয়া হয়েছে। নাওরেম কিন্তু মাঠের বাইরে থাকবে, এমআরআই রিপোর্টের পরেই কিন্তু জানা যাবে মাঠে খেলার জন্য পুরোপুরি ফিট হবে। তো ব্যাস আজকের জন্য এইটুকুই। আশা করি ভিডিওটা ভালো লাগলো। যদি এতটা ভিডিও দেখে থাকো তাহলে প্লিজ একটুখানি ভিডিওটা লাইক করে দিও। চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটাকে একটুখানি সাবস্ক্রাইব করে দিও। ততক্ষণের জন্য আজকের জন্য এইটুকুই। শুভরাত্রি, দেখা হবে পরের ভিডিওতে।